ওয়েলকাম ফ্রেন্ডস, আমরা আয়নীয় এবং সমযোজী বন্ধন এই অধ্যায়টা এখন আমরা করছি। তো এর মধ্যে আমরা অলরেডি করে ফেলেছি তড়িৎযোজী বন্ধন, তড়িৎযোজী সম্বন্ধে যা যা কিছু আছে সেগুলো আমরা করেছি। তড়িৎযোজী যৌগ এবং সমযোজী যৌগের পার্থক্য কী এগুলো আমরা করেছি। এবারে মাধ্যমিক পরীক্ষায় কিন্তু সমযোজী এবং তড়িৎযোজী যৌগের দুটো পার্থক্য এসেছিল, তো এইগুলো তোমাদের কিন্তু করতে হবে। আর কি করেছি আমরা করেছি যে সমযোজী যৌগ এবং সমযোজী যে অণুগুলো সরল অণু তাদের কিভাবে উৎপত্তি হয় লুইস ডট ডায়াগ্রামের সাহায্যে আমরা দেখিয়েছি। আমরা এখনও পর্যন্ত শুধুমাত্র এক বন্ধনে কীভাবে উৎপত্তি হয় সেইগুলো দেখেছি, এবং সেইগুলোর মধ্যে আমরা দেখেছি H2 এর অণু মানে হাইড্রোজেনের অণু কীভাবে গঠিত হয়, HF অণু কীভাবে গঠিত হয়, F2 অণু কীভাবে গঠিত হয়, HCl অণু কীভাবে গঠিত হয়, H2O NH3 CH4 কীভাবে গঠিত হয় আমরা দেখেছি। তোমাদের সিলেবাসে এইগুলোই আছে, এইগুলোই আমরা করেছি। আজকে আমরা করব দ্বিবন্ধনযুক্ত সরল অণু এবং ত্রিবন্ধনযুক্ত সরল অণুর কীভাবে উৎপত্তি হয় লুইস ডট ডায়াগ্রামের সাহায্যে আমরা সেইগুলোকে আমরা আলোচনা করব সেইগুলোকে নিয়ে, এবং আমরা সেইগুলো চিত্রের সাহায্যে প্রকাশ করব। ঠিক আছে? তো কাজেই তোমরা এই ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো, তাহলে তোমাদের কাছে ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে, তোমরা নিজেরাই এগুলো করতে পারবে। আর বন্ধুরা, তোমরা যারা এখন এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে নাও, যাতে নতুন ভিডিও আপলোড হলেই তোমাদের কাছে চলে যায়। আর লাইক করো, শেয়ার করো তোমাদের যদি ভালো লাগে, আর তোমাদের মতামত জানিও কমেন্ট করে। তো চলো আমরা শুরু করি আমাদের আজকের দ্বিবন্ধনযুক্ত সরল অণুর গঠন লুইস ডট ডায়াগ্রামের সাহায্যে। আচ্ছা দেখো, কার্বনের হচ্ছে পরমাণু ক্রমাঙ্ক 6, তো সেই জন্য ওদের ইলেকট্রন বিন্যাসটা কী হয় 2 এবং 4। অক্সিজেনের হচ্ছে 8 পরমাণু ক্রমাঙ্ক এবং ইলেকট্রন বিন্যাসটা হয় 2 এবং 6। এটা তোমাদের আগের দিনও আমি দেখিয়েছি। এইবার কি হয় দেখো, অক্সিজেনের 6টা আছে বহিস্থ কক্ষে, আর কার্বনের আছে বহিস্থ কক্ষে 4টে। তাহলে অক্সিজেনের লাগবে 2টো আর কার্বনের লাগবে আরও 4টে। তো এ কি করে, এ যেটা করে সেটা হলো এই অক্সিজেনের সাথে এই দিকের অক্সিজেনের সাথে 2টো করে ইলেকট্রন ভাগাভাগি করে, আর এদিকের অক্সিজেনের সাথে 2টো করে ইলেকট্রন ভাগাভাগি করে। ফলে আলটিমেটলি কী হয়, এর এদিক থেকে 2টো এদিক থেকে 2টো মানে 4টে হয়ে যায়। আর এই অক্সিজেনটা এর কার্বনের 2টো পেয়ে গেল, মানে এর 8টা হলো। এও কার্বনের 2টো পেয়ে গেল, মানে এর 8টা হলো। তাহলে এখানে একটা করলো, একটা 2টো। এবার এদিকে এ দিল, এ একটা করে দিল, এ একটা দিল, আবার এদিকে একটা দিল। দেখো দুদিকেই 2টো করে ইলেকট্রন জোড় তৈরি হলো। আর 2টো করে ইলেকট্রন জোড় মানে দ্বিবন্ধনী। তোমাদের আগের দিনে বলেছিলাম, ভালো করে দেখবে খেয়াল করে, যদি একটা করে ইলেকট্রন দেয় দিয়ে একটা ইলেকট্রন জোড় তৈরি হয় তাহলে সেটা হয় এক বন্ধনী। আর 2টো করে ইলেকট্রন দিয়ে যদি 2টো ইলেকট্রন জোড় তৈরি হয় তাহলে হয় দ্বিবন্ধনী। তাহলে এখানে দেখো 2টো করে ইলেকট্রন দিয়েছে, 2টো ইলেকট্রন জোড় তৈরি হয়েছে দ্বিবন্ধনী, এদিকেও তাই। ঠিক আছে? তাহলে ভালো করে দেখো, এই দিকের যে অক্সিজেনটা, এই কার্বনের 2টো ইলেকট্রন নিয়েছে, এই 2টো, আর নিজের তো অলরেডি 6টাই ছিল, তার মধ্যে থেকে 2টো দিয়েছে। তাহলে কী হলো, 2খানা ইলেকট্রন জোড় তৈরি হলো, এই একটা এই একটা এই একটা এই একটা। আর এদিকেও ঠিক একইভাবে এই অক্সিজেন 2টো ইলেকট্রন দিয়েছে এবং 2টো ইলেকট্রন নিয়েছে একসাথে ভাগাভাগি করে, ফলে এরও 8টা ইলেকট্রন হয়ে গেল, 1 2 3 4 5 6 7 8। আবার কার্বন সে কী করেছে, 2টো ইলেকট্রন অক্সিজেনের 2টো ইলেকট্রন নিয়ে এদিকে 2টো ইলেকট্রন জোড় তৈরি করেছে, ফলে কার্বনের হয়ে গেল এদিকে 4টে এদিকে 4টে 8টা। তাহলে কার্বন আর অক্সিজেনের মধ্যে কটা ইলেকট্রন জোড় গঠন হলো, এদিকে 2টো এদিকে 2টো, তার মানে দুদিকে 2টো দ্বিবন্ধনী তৈরি হয়ে গেল। তাহলে কিভাবে হলো, কার্বন অক্সিজেন এদিকে ছিল, 2টো ইলেকট্রন জোড় তৈরি করলো, এ কার্বনও এর সাথে 2টো ইলেকট্রন জোড় তৈরি করলো। ঠিক আছে? আর এর 2টো ইলেকট্রন নিঃসঙ্গ জোড় থেকে গেল। তাহলে এইভাবে কি হলো, দ্বিবন্ধনী তৈরি হলো। তাহলে আমি আবারও বলছি, একটা করে ইলেকট্রন দিয়ে যদি একটা ইলেকট্রন জোড় তৈরি হয় তাহলে এক বন্ধনী, 2টো করে ইলেকট্রন দিয়ে যদি 2টো ইলেকট্রন জোড় তৈরি হয় তাহলে দ্বিবন্ধনী। এদিকে 2টো হয়েছে এদিকে 2টো হয়েছে, তাই কার্বনের 4টে বন্ধনী হয়ে গেল। আর অক্সিজেনের ক্ষেত্রে এদিকে 2টো হয়েছে, আবার এদিকে
দুটো হয়েছে, এই অক্সিজেনের দুটো, এই অক্সিজেনের দুটো। ঠিক আছে, এবার আমরা দেখব ইথিলিন অণুর গঠন। ইথিলিনের সংকেত কি? C2H4, অর্থাৎ দুটো কার্বন আর চারটে হাইড্রোজেন। এবার কিভাবে থাকে দেখো, দেখো কার্বনের হচ্ছে কি বহিস্থ কক্ষে 4টি ইলেকট্রন, আমরা আগেও দেখেছি 2 4, তো বহিস্থ কক্ষে 4টে। আর হাইড্রোজেনের একটাই কক্ষপথ, একটাই ইলেকট্রন, ওটাই ওর বহিস্থ কক্ষপথ। তাহলে এবার দেখো এই কার্বনের 4টি ইলেকট্রনকে আমরা এইভাবে লিখেছি, এইটারও তাই 4টি ইলেকট্রন, বহিস্থ কক্ষে 4টি। হাইড্রোজেনের একটা এখানে লিখেছি। আচ্ছা, এটাকে আমি এখানে না লিখে উপরেও লিখতে পারতাম, তাতেও অসুবিধা ছিল না। ঠিক আছে, ছেড়ে দাও, যা হয়েছে তাতে কোনো অসুবিধা নেই। আচ্ছা, এখানে একটা লিখেছি, এখানে একটা লিখেছি। এইবার কি করে, আমরা জানি কার্বনের 4টি ইলেকট্রন লাগে আরও, তো 4টে কীভাবে নেয়? ধরো এই কার্বনের কথা বলছি, এই কার্বন কি করে, এই কার্বনের সাথে এই যে একটা ইলেকট্রন জোড় গঠন করলো, তাহলে এই একটা দিল, এই একটা দিল, তাহলে একটা পেয়ে গেল, এও পেলে একটা, এও পেলে একটা, এ একটা দিল, এই দিক থেকে আরেকটা দিল, তাহলে আরও একটা করে পেয়ে গেল। তাহলে দেখো দুটো ইলেকট্রন জোড় কার্বন নিজেদের মধ্যে করলো, এ দুটো দিল, ও দুটো দিল। ঠিক আছে, তাহলে দুখানা ইলেকট্রন দুজনেই দুটো করে পেয়ে গেল। এইবার দরকার আরও দুটো, তখন কি করে, এই কার্বন এই হাইড্রোজেনের সাথে করে, আর এইখানে এই হাইড্রোজেনের সাথে করে। তাহলে এখান থেকে একটা জোড় হলো, তার মানে কার্বন এখান থেকে একটা পেয়ে গেল, আর হাইড্রোজেন তো একটা পেয়েই গেল, হাইড্রোজেনের দুটো হয়ে গেল। এখানে একটা করলো, কার্বন একটা পেয়ে গেল, হাইড্রোজেন একটা পেয়ে গেল। তাহলে কার্বন এখান থেকে দুটো হাইড্রোজেনের সাথে দুটো পেয়ে গেল, আর এদিকে আর একটা কার্বনের সাথে দুটো, তার মোট 4টে পেয়ে গেল, আর তার নিজে 4টে ছিলই। ঠিক একইভাবে এই কার্বনও তাই, এদিকে দুটো জোড় গঠন করেছে কার্বনের সাথে, এদিকে হাইড্রোজেনের সাথে একটা জোড় গঠন করবে, আর এদিকের হাইড্রোজেনের সাথে একটা জোড় গঠন করবে। ঠিক আছে, তাহলে জিনিসটা কীরকম দাঁড়াবে দেখো, দেখো তাহলে এই কার্বন কি করলো, এই কার্বনের দুটো ইলেকট্রন নিল, এর থেকে দুটো, এর থেকে দুটো, মানে একটা একটা করে আর কি, নিজের একটা আছে করে এর 8টা হয়ে গেল, 1 2 3 4 5 6 7 8। এই কার্বন ঠিক একইভাবে এর দুটো নিল, এই হাইড্রোজেনের থেকে নিজের একটা, ওর একটা, দুটো, আর এখান থেকে একটা নিল, তাহলে ওর একটা, নিজের একটা, তাহলে কটা হলো, 1 2 3 4 5 6 7 8। এরও হলো কটা, 1 2 3 4 5 6 7 8। ঠিক আছে, 1 2 3 4 5 6 7 8। হাইড্রোজেনের দুটো হয়ে গেল, এই হাইড্রোজেনের দুটো হয়ে গেল, এই হাইড্রোজেনের দুটো হয়ে গেল, এই হাইড্রোজেনেরও দুটো হয়ে গেল। তাহলে দেখো কার্বন আর কার্বনের মধ্যে কটা ইলেকট্রন জোড় হলো, দুটো, তার মানে দ্বিবন্ধনী। কিন্তু হাইড্রোজেনের সাথে একটা করে ইলেকট্রন জোড় তৈরি হয়েছে, এই হাইড্রোজেনের সাথে এই কার্বনের সাথে দুটো হাইড্রোজেনের একটা করে, এই কার্বনের হাইড্রোজেনের সাথে দুটো হাইড্রোজেনের সাথে একটা করে। তাহলে কি হলো জিনিসটা হলো এই যে এখানে একটা বন্ধনী, এখানে একটা হাইড্রোজেনের সাথে বন্ধনী, এখানে দুটো বন্ধনী, এখানে হাইড্রোজেনের সাথে একটা, এখানে হাইড্রোজেনের সাথে একটা। ঠিক আছে, তাহলে এইভাবে হয়ে গেল ইথিলিন অণুর গঠন। কার্বন কার্বন দ্বিবন্ধনী, কিন্তু হাইড্রোজেনের সাথে এক বন্ধনী। হাইড্রোজেনের সাথে এক বন্ধনী ছাড়া তো উপায়ও নেই, কারণ হাইড্রোজেনে তো একটাই ইলেকট্রন, সে তো একটা ইলেকট্রনই দিতে পারবে, ফলে তার সাথে একটা ইলেকট্রন জোড়ই সম্ভব। ঠিক আছে, কিন্তু কার্বন নিজের ঘরেই 4টি ইলেকট্রন আছে, সে কিন্তু দ্বিবন্ধনী ত্রিবন্ধনী গঠন করতে পারে, কারণ সে 3টি ইলেকট্রন দিতে পারে, 2টি ইলেকট্রন দিতে পারে, অথবা একটা ইলেকট্রন দিতে পারে। আমি এখানে লিখেও দিয়েছি সমযোজী দ্বিবন্ধন। আচ্ছা, এই প্রসঙ্গে একটা কথা তোমাদের বলে দিই, তোমাদের বইয়েতেও আছে যে অক্সিজেনের ক্ষেত্রে কিন্তু এইভাবে দ্বিবন্ধন গঠনের সাহায্যে ওদের অক্সিজেনের অণুটাকে দেখানো যায় লুইস ডট ডায়াগ্রামের সাহায্যে, কিন্তু অ্যাকচুয়ালি সেটাই হওয়ার কথা। কিন্তু অক্সিজেনের অণুর যখন গঠন পরীক্ষা করা হয়, সেই পরীক্ষালব্ধ প্রমাণে দেখা যায় যে ওই লুইস ডট ডায়াগ্রাম করলে যে শক্তি থাকার কথা, তার সাথে কিন্তু
এইভাবে অক্সিজেনের অ্যাকচুয়ালি যে শক্তি আছে তার কিন্তু পার্থক্য ঘটে যাচ্ছে। সেই জন্য এইভাবে কিন্তু লুইস ডট ডায়াগ্রামের সাহায্যে কিন্তু অক্সিজেনের ক্ষেত্রে করাটা সম্ভব নয়, মানে পরীক্ষালব্ধ ফলের সাথে মেলে না এই স্ট্রাকচারটা, ঠিক আছে, সেই জন্য এটা করা হয় না। আচ্ছা, নাইট্রোজেনের দেখো পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 7, তাহলে ইলেকট্রন বিন্যাস কেমন হবে? 2 আর 5, প্রথম কক্ষে 2টো আর বহিস্থ কক্ষে 5টা। তার মানে আমাদের লাগবে বহিস্থ কক্ষটাই, তাহলে বহিস্থ কক্ষে ইলেকট্রন হচ্ছে 5টা, এবং সেই 5টাকে আমি এইভাবে দেখিয়েছি 1 2 3 4 5, 1 2 3 4 5। এইবার 5টা করে ইলেকট্রন আছে, তাহলে এদের নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের স্ট্রাকচার পেতে গেলে, মানে 8টা ইলেকট্রন বহিস্থ কক্ষে করতে গেলে কটা লাগবে ইলেকট্রন? আরও 3টে লাগবে, এরও 3টে লাগবে, এরও 3টে লাগবে। ফলে এখানেও সেই কিন্তু ওরা ওই 3টে করে নিজেরাই দেবে, দিয়ে জোট বন্ধন গঠন করবে। অর্থাৎ এ বলছে যে তুই 3টে আমায় দে, ফলে আমার 8টা হবে, আর আমারও 3টে তুই ব্যবহার কর, তাহলে তোরও 8টা হবে, মানে আমার 3টে আর তোর 3টে আমরা দুজনেই ব্যবহার করব। তা 3টে করে ইলেকট্রন ওরা মাঝখানে দিয়ে দিল, আর 3টে করে ইলেকট্রন দেওয়ার ফলে কী হলো? 3টে ইলেকট্রন জোড় তৈরি হয়ে গেল। 3টে ইলেকট্রন জোড় তৈরি হওয়ার মানে ত্রিবন্ধন তৈরি হলো। তো কীভাবে হয় চলো আমরা একটু দেখি। প্রথম হচ্ছে ধরো একটা করে ইলেকট্রন দিল, এ একটা দিল, এখানে আর একটা দিল, এখানে আর একটা দিল, এখানে আর একটা দিল, এখানে আর একটা দিল, মাঝখানে দুজনেই 3টে করে ইলেকট্রন দিয়ে দিল। দেওয়ার ফলে কি হলো? দেওয়ার ফলে তাহলে দেখো 3টে করে ইলেকট্রন দিয়েছে, তাহলে এর থাকলো এই একটা একটা দুটো, আর এরও থাকলে এই একটা একটা দুটো, 3টে করে ইলেকট্রন ওরা মাঝখানে দিয়ে দিয়েছে। এ 3টে দিয়েছে, এ 3টে দিয়েছে, তাহলে এর কটা থাকবে? দুটো থাকবে, তাই তো? তাহলে সেই দুটোকে আমি মাথায়ও লিখতে পারি বা পাশেও লিখতে পারি, মাথায়ও লিখে দিলাম। তাহলে 3টে করে ইলেকট্রন ওরা দিয়ে দিয়েছে, তাহলে এই কী হলো? এর 3টে ইলেকট্রন এ ভাগ বসিয়ে দিল, আর নিজেরটা তো আছেই, তাহলে 3 3 6 আর 2 8, এর 3টে ইলেকট্রনে এ দিয়ে ভাগ বসালো, আর নিজেরটা তো আছেই, তাহলে এরও হয়ে গেল 8টা। তাহলে ইলেকট্রন জোড় কটা গঠন হলো? 1 2 3, 3টে করে দিয়েছে, তার 3টে ইলেকট্রন জোড় মানে ত্রিবন্ধনী, ত্রিবন্ধনী গঠিত হলো। তাহলে এইভাবে আর দুটো করে ইলেকট্রন এদের এমনি, এটাকে বলা হয় নিঃসঙ্গ ইলেকট্রন জোড়। তাহলে এখানে ত্রিবন্ধন গঠন হয়ে গেল, সমযোজী ত্রিবন্ধন। তাহলে দেখছি আমরা নাইট্রোজেনের ক্ষেত্রে সমযোজী ত্রিবন্ধন কিভাবে গঠিত হয় আমরা দেখলাম, ঠিক আছে। এবার আমরা অ্যাসিটিলিন অণুর গঠন C2H2, দুটো কার্বন দুটো হাইড্রোজেন কীভাবে হয় দেখব। দেখো কার্বনের 4টে ইলেকট্রন, ঠিক আছে, আমরা জানি যে কার্বনের হচ্ছে 2 আর 4, বহিস্থ কক্ষে 4টে, হাইড্রোজেনের হচ্ছে একটা, এখানেও তাহলে 2 4, বহিস্থ কক্ষে 4টে, আর হাইড্রোজেনের একটা। তাহলে এইবার আমি 4টে ইলেকট্রন লিখেছি, এই যে এইভাবে দেখিয়েছি। দেখো এই যে দেখিয়েছি অ্যাকচুয়ালি এইভাবে তো থাকে না, আমরা আমাদের গঠনটার সুবিধার জন্য এইভাবে করেছি। তো তোমাদের যেটা সুবিধা হবে সেইভাবে তোমরা ইলেকট্রনগুলোকে সাজাবে। এইবার কি করে, হাইড্রোজেনের তো একটাই ইলেকট্রন, তাহলে এর সাথে একটাই বন্ধনী তৈরি করবে, এ একটা দিল, এ একটা দিল, মানে একটা ইলেকট্রন জোড়, ঠিক আছে। এখানে এও তাই করবে, এও তাই করবে। তাহলে এই কার্বনের ক্ষেত্রে বা এই কার্বনের ক্ষেত্রে যেখানেই দেখো না কেন একটা ইলেকট্রন এর সাথে জোড় তৈরি করলো, কিন্তু লাগবে তো 4টে, তাহলে বাকি 3টে কী হবে? এর তো আছে 4টে, আরও 4টে লাগবে, তাহলে বাকি 3টে কী করবে? এই কার্বনের সাথে তৈরি করবে, এ একটা দিল, এ একটা দিল, এ একটা দিল, এ একটা দিল, আবার আরও একটা করে আছে, এও দিল, এও দিল। তাহলে কার্বন আর কার্বন কী করলো? 3টে করে ইলেকট্রন দিল, এও 3টে দিল, এও 3টে দিল, তারপর 3টে ইলেকট্রন জোড় নিজেদের মধ্যে তৈরি হলো। আর একটা ইলেকট্রন জোড় কী করলো? এই কার্বনের হাইড্রোজেনের সাথে তৈরি হলো, আবার এই কার্বনের আর একটা হাইড্রোজেনের সাথে তৈরি হলো। তাহলে কার্বনগুলোর কী হলো? 4টে করে ইলেকট্রন জোড় তৈরি হয়ে গেল।
ঠিক আছে, নিজেদের মধ্যে 3টে করে আর হাইড্রোজেনের সাথে একটা করে। তাহলে কি হলো, এখানে এর 3টে থাকলো, এর 3টে থাকলো এই কার্বনের, ঠিক আছে। আর হাইড্রোজেনের সাথে কি হলো, একটা করে। তাহলে এখানে একটা, 4টে হলো। আর হাইড্রোজেনের ক্ষেত্রে এখানে একটা, 4টে হলো। এই হাইড্রোজেনের তাই, কার্বনের একটা আর হাইড্রোজেনের একটা, 4টে হলো। এবার এই কার্বনের ক্ষেত্রে দেখো, এই 3টে কেউ নিয়েছে, নিজের 3টা আছে 6টা, আর এই 2টো 8টা। হলো। এই কার্বনের ক্ষেত্রেও তাই, নিজের 3টে, ওই কার্বনের 3টে, আর এই হাইড্রোজেনের 2টো। আর হাইড্রোজেন কী করলো, নিজের একটা, কার্বনের একটা। এই হাইড্রোজেনের নিজের একটা, কার্বনের একটা। তাহলে এক্ষেত্রে দেখো কি জিনিসটা ঘটলো, কার্বন আর কার্বনের 3টে ইলেকট্রন জোড় গঠন হলো। তার মানে কার্বন কার্বন ত্রিবন্ধনী গঠন হলো, 1 2 3। হাইড্রোজেনের সাথে একটা, এই কার্বনের এই হাইড্রোজেনের সাথে একটা। তাহলে কার্বনের 4টে বন্ধন গঠন হলো, নিজেদের মধ্যে 3টে আর হাইড্রোজেনের সাথে একটা, এরও তাই, ঠিক আছে। তাহলে এইভাবে হলো অ্যাসিটিলিন অণুর গঠন। তাহলে এটা আমরা লিখতে পারি সমযোজী ত্রিবন্ধন। ঠিক আছে, তো তোমাদের এই হলো এক বন্ধন, আগের দিন দেখিয়েছি, আজকে দ্বিবন্ধন আর ত্রিবন্ধন দেখিয়ে দিলাম। তোমাদের সিলেবাসে যে কটা আছে এই কটাই আছে, তো এইগুলো আমি সবগুলো তোমাদেরকে করে দিলাম। ঠিক আছে, আশা করি তোমরা যদি এইগুলো ভালো করে ভিডিওটা দেখো এবং চর্চা করো, তোমাদের কিন্তু এইটা নিয়ে আর কোনো অসুবিধা হবে না। তোমাদের কিন্তু পরীক্ষায় আসে, কোনো একটা অণু দিয়ে দিল, বললো যে এর লুইস ডট ডায়াগ্রামের সাহায্যে কীভাবে সমযোজী বন্ধন উৎপন্ন হয় দেখাও। এক বন্ধন হতে পারে, দ্বিবন্ধন হতে পারে, ত্রিবন্ধন হতে পারে। তো সবগুলি তোমাদের দেখিয়ে দিয়েছি, তোমরা ভালো করে প্র্যাকটিস করবে। আচ্ছা, আর একটা জিনিস যেটা তোমাদের আমি বলে দিই, সেটা হচ্ছে কি যোজ্যতা। আয়নীয় যৌগের যোজ্যতা কীভাবে হয় সেটা তোমাদের দেখিয়ে দিয়েছিলাম। আয়নীয় যৌগের ক্ষেত্রে কী হয়, কে কটা ইলেকট্রন ছাড়লো অথবা কে কটা ইলেকট্রন গ্রহণ করলো। যে যটা ইলেকট্রন ছাড়লো তার যোজ্যতা তত, আর যে যটা গ্রহণ করলো তার যোজ্যতা তত। যেমন সোডিয়াম একটি ইলেকট্রন ত্যাগ করে, ওর যোজ্যতা 1। ক্লোরিন একটি ইলেকট্রন গ্রহণ করে, ওর যোজ্যতা 2। ক্যালসিয়াম 2টি ইলেকট্রন ত্যাগ করে, ওর যোজ্যতা 3। 2টি ইলেকট্রন ত্যাগ করে 2টো ধনাত্মক আয়নেও পরিণত হয় এইভাবে। আর সমযোজী যৌগের ক্ষেত্রে কি, যে যখন ওরা ভাগাভাগি করে, জোড় গঠন করে, কে কটা ইলেকট্রন সেই জোড়ের মধ্যে দিল, যে যটা ইলেকট্রন দেবে সেটাই হচ্ছে তার যোজ্যতা। যেমন ধরো এই ক্ষেত্রে অ্যাসিটিলিনের ক্ষেত্রে হাইড্রোজেন একটা ইলেকট্রন দিয়েছে, তাই হাইড্রোজেনের যোজ্যতা 1। কিন্তু কার্বন কটা দিয়েছে, 4টি ইলেকট্রন, কার্বনের যোজ্যতা 4। নাইট্রোজেনের ক্ষেত্রে দেখো, নাইট্রোজেন কী করেছে, 3টে করে ইলেকট্রন দিয়েছে, তাই ওর যোজ্যতা হয়ে গেল 3। ঠিক আছে, তো এইভাবে যোজ্যতা নির্ধারণ করা হয়, কে কটা ইলেকট্রন দিল ইলেকট্রন জোড় গঠন করার জন্য, সেইটাই হচ্ছে তার যোজ্যতা। কে কটা ইলেকট্রন ভাগ করলো, আর কি শেয়ার করলো, আমি লিখে দিলাম শেয়ার করলো সমযোজী বন্ধন গঠনের জন্য। সেটাই হলো তার যোজ্যতা। ঠিক আছে, তো এইভাবে যোজ্যতা নির্ধারণ হয়। তো তাহলে তোমাদের বন্ধুরা আয়নীয় এবং সমযোজী বন্ধন সংক্রান্ত এই চ্যাপ্টারটা তোমাদের কিন্তু শেষ হয়ে গেল। তোমরা দেখবে তোমাদের মাধ্যমিক বা অন্যান্য পরীক্ষায় যে যে কোশ্চেন আসে সেই ধরনের কিন্তু সমস্ত কিছুই এই অধ্যায়গুলো আমরা যে কটা ভিডিও দিয়েছি তার মধ্যে কভার করা হয়ে গেছে। তোমরা যদি ভালো করে ভিডিওটা দেখো এবং চর্চা করো, তোমাদের কিন্তু সমস্ত প্রশ্নের উত্তর পেরে যাওয়ার কথা। ঠিক আছে, তো আশা করব তোমরা সবগুলো উত্তরই করতে পারবে। তো তোমরা এগুলো ভালো করে দেখো। আর আজকে এখানেই তাহলে আমি সে ভিডিওটা শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।